এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে জাকাতযোগ্য সম্পদ কি কি, কোন কোন সম্পদে জাকাত দিতে হয়। সব সম্পদে জাকাত দেওয়া লাগে না, আমরা বলেছি। আপনার ব্যবহৃত যে বাড়িতে আপনি থাকেন, যে ফ্ল্যাটে আপনি থাকেন, এটার জাকাত নাই। যে গাড়ি আপনি ইউজ করেন এগুলোর জাকাত নাই। যে মোবাইল, যে ল্যাপটপ আপনি ইউজ করেন, যেগুলো আপনার ব্যবহৃত, ব্যবহার করা লাগছে, ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দিতে হয় না, অ্যাকসেপ্ট জুয়েলারি এবং অর্নামেন্টস। অনেক বোনেরা প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমার ব্যবহৃত যে স্বর্ণালঙ্কার, জুয়েলারি বা অর্নামেন্টস, এগুলোর কি জাকাত দিতে হবে? এক্ষেত্রে দুইটা মতামত। কোনো কোনো স্কলাররা বলেন যে ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দিতে হয় না, ফলে স্বর্ণালঙ্কারেরও জাকাত দিতে হবে না। এবং মেজরিটি স্কলাররা এটাই বলেছেন। বাকি তিন মাযহাব, হানাফি মাযহাব ছাড়া বাকি তিন মাযহাবের স্কলাররা এটাই বলেছেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হয় না। কিন্তু আল ইমাম আল আযম আবু হানিফা আলাইহি রাহমা, একমাত্র ওনার মত হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে। তো এই মাসআলার ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতটাই হচ্ছে রাজিহ কওল, এটার উপরই ফতোয়া, এবং এটাই খুব ভ্যালিড। কারণ স্বর্ণ এবং রৌপ্য এটা অন্যান্য ব্যবহৃত জিনিসের মতো নয়, এটা সাবস্টিটিউট অফ মানি, পেপার মানি, ক্যাশ টাকার মতোই। এটাকে বাঙালি স্বর্ণরৌপ্য দোকানে নিয়ে গেলে টাকা পাওয়া যায়, এটার মূল্য কমে না খুব একটা। সো আমার প্রিয় বোনেরা, যারা আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে কিনা, জি দিতে হবে। যদিও বাকি তিন মাযহাবের মতামত হচ্ছে যে দেয়া লাগবে না, শুধু ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন দিতে হবে। উনার মতটাই গ্রহণযোগ্য এবং এটাই সবচেয়ে ভ্যালিড। কারণ এ ব্যাপারে এমন কিছু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে যদিও ব্যবহৃত স্বর্ণালঙ্কার, তারপরেও এটার জাকাত দিতে হবে। কারণ শরিয়া তো একটা স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে। বোনদেরকে বলছি, বোনরা যারা শুনছেন, আপনার যদি পাঁচ ভরি গহনা থাকে বা 5 ভরি স্বর্ণের গহনা থাকে, আপনার তো জাকাত দেওয়া লাগবে না। 6 ভরিও যদি থাকে দেওয়া লাগবে না। 7.5 ভরি মানে 85 গ্রাম, এটা একটা স্ট্যান্ডার্ড, তার মানে হিউজ পরিমাণ আপনার আছে, তখন আপনি জাকাত দিবেন। এক্ষেত্রে আমরা সুনানে আবু দাউদের কিছু হাদিস উল্লেখ করতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে বা আঙ্গুলে আংটির মতো কিছু রূপার তৈরি গহনা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আয়েশা তুমি কি এটার জাকাত দিয়েছো? আম্মা জান আয়েশা বললেন, না দেইনি, এটা আপনার কাছে আমার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এটা ব্যবহার করছি, এটার জাকাত দেইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুকি ফিন্নার, তোমাকে জাহান্নামে নিতে এই অলংকারটাই যথেষ্ট, এই রূপার অলংকারটাই। তো তখন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে পড়েছিলেন ওই আংটিটা। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে। আরেকটি হাদিস যেটিও সুনান আবু দাউদে এসেছে, এক সাহাবী নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার মেয়েকে নিয়ে। মেয়ের হাতে 2টা স্বর্ণের চুড়ি ছিল, 2টা ব্রেসলেট মেড অফ গোল্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাকাত দিয়েছো? সে বলল, না জাকাত দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি পছন্দ করো যে এই স্বর্ণের চুড়ির বিপরীতে জাহান্নামের 2টা আগুনের চুড়ি তোমার হাতে পরিয়ে দেওয়া হবে? তাৎক্ষণিক মহিলাটি ভয় পেলেন এবং বললেন, খুলে আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন, বললেন, আল্লাহ এবং আল্লাহর রাস্তায় এটা আমি দিয়ে দিলাম। তো তার মেয়েও কিন্তু তখন পরিহিত ছিল। তার মানে ব্যবহৃত স্বর্ণ এবং অলংকারের যে জুয়েলারি অর্নামেন্টসের কথা আমরা বলি, এটা যদি গোল্ডের হয় এবং সিলভারের হয় তাহলে আপনার জাকাত দিতে হবে আমার প্রিয় বোনেরা। যদি সেটা নিসাবকে ক্রস করে এবং জাকাতের যে শর্তগুলো আপনাকে আমরা শোনালাম, আপনাকে জাকাত দিতে হবে, আপনি এটার জাকাত দিয়ে দেন। অনেক বোনদের এমন হয় যে শুধু গোল্ডই আছে, গোল্ডের অলংকার, টাকা নেই, তখন আপনি কিভাবে দিবেন? আপনি আপনার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে আদায় করে দিতে পারেন, অথবা আপনার সামান্য কিছু অলংকার আপনি বিক্রি করে দিতে পারেন। আপনার একটা নোজ পিন বিক্রি করে দিলে হয়তো কমে গেল, 7.5 ভরির নিচে যদি থাকে তাহলে আর জাকাত দেওয়া লাগলো না। আশা করি এই মাসালাটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে জাকাত যোগ্য সম্পদ কি কি। সব সম্পদে জাকাত আসে না, আপনার ব্যবহৃত জিনিসপত্রের উপর জাকাত আসে না। কি কি বিষয়ের উপর জাকাত আসে, অর্থাৎ যেদিন আপনি জাকাতের হিসাব করতে বসবেন ওই দিন কোন কোন জিনিসকে আপনি জাকাতের আওতাভুক্ত করবেন, যেটাকে বলে জাকাতেবল অ্যাসেট, সেগুলো কি কি আমরা সেগুলো একটু শুনি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সোনা রূপা। আপনি যেদিন জাকাতের হিসাব করতে বসবেন যে আজকে আমার জাকাত পে করার ডেট, তখন আপনার আশেপাশে, আপনার আওতায়, আপনার আন্ডারে যত সম্পদের মালিক আপনি আছেন সবগুলো হিসাব করতে হবে। তখন আপনি প্রথমে হিসাব করবেন যে আপনার সোনা রূপা আছে কিনা, ইন এনি ফর্ম, যে কোনো ফর্মে স্বর্ণ বা রৌপ্য যদি জুয়েলারি আকারে থাকে সেটা হিসাব করবেন। বার থাকে গোল্ডের অনেকের কাছে, বিস্কিট, 999-এর বার, অর্থাৎ একেবারে দ্য ফাইনেস্ট গোল্ড,
24 ক্যারেটের গোল্ড দিয়ে বার তৈরি করা হয় বিস্কিট, এগুলো অনেকের কাছে থাকে, এটার পুরো দাম হিসাব করতে হবে। অথবা জুয়েলারি থাকলে হিসাব করতে হবে। অনেকে শখ করে স্বর্ণের প্লেট, গ্লাস এগুলো ইউজ করেন, এগুলো ধরতে হবে। শখ করে অনেকে স্বর্ণের কলম কিনেছে, এরকমও শুনেছি। স্বর্ণের ঘড়ি ইউজ করে অনেকে। গোল্ডের, সিলভারের যত কিছু আছে এটা আপনাকে ধরতে হবে। অল আর জাকাতেবল অ্যাসেট। আচ্ছা, এরপর ক্যাশ টাকা। যেদিন জাকাত হিসেব করবেন, পকেটে আছে কত, ওয়ালেটে আছে কত, ড্রয়ারে আছে কত, আলমারিতে কত, ব্যাংকে আছে কত, সেভিংস অ্যাকাউন্টে কত, কিংবা কারেন্ট অ্যাকাউন্টে কত, এগুলো সব হিসাব করতে হবে। এরপর কিছু আছে ইজিলি লিকুইডেট করা যায়, মানে এগুলো ভাঙালি টাকা পাওয়া যায়, এগুলো হিসাব করবেন। যেমন প্রাইস বন্ড কিনে রাখে অনেকে, সঞ্চয়পত্র কিনে রাখে, যেটা ডাক বিভাগের সঞ্চয়পত্র। অবশ্যই এটার থেকে যে প্রফিট আসে এটা সুদ, ওইটার উপর জাকাত আসে না, ওইটা সওয়াবের নিয়ত ছাড়া আপনি জনকল্যাণমূলক কাজে দান করে দিবেন, কিন্তু মূল যে টাকা ওইটার উপর জাকাত আসবে। ফিক্সড ডিপোজিট থাকে, ডিপিএস থাকে, ইন্স্যুরেন্স করা থাকে অনেকের, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু আপনাকে হিসাব করতে হবে। যেদিন আপনি জাকাতের হিসাব করতে বসেছেন ওই দিন সব হিসাব করবেন। কিভাবে করবেন? যেদিন জাকাত হিসাব করবেন ওই দিনের ডিপোজিট বা ইন্স্যুরেন্সের জন্য আপনি একটা স্টেটমেন্ট নেবেন ওই কোম্পানি থেকে বা ব্যাংক থেকে, একটা স্টেটমেন্ট নিয়ে নিতে হবে। আপনি জিজ্ঞেস করবেন যে আজকে যদি এই ইন্স্যুরেন্সটা আমি ভেঙে ফেলি তাহলে কত টাকা পাওয়া যাবে। যেহেতু ম্যাচিউরড হলে শেষে আপনি একটা টাকা পাবেন, বা ডিপোজিটের শেষে একটা টাকা পাবেন, কিন্তু আজকে যদি আমি এটাকে ভেঙে ফেলি তাহলে কত টাকা পাওয়া যাবে। তখন তারা একটা স্টেটমেন্ট আপনাকে দিবে যে আজকে এটার কত স্থিতি দেখানো হচ্ছে, ওই টাকাটা আপনাকে নোট করতে হবে। ওইটা জাকাতেবল অ্যাসেট, ওইটা আপনি হিসাব করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ব্যবসার সম্পদে কিন্তু জাকাত দিতে হয়, যেটাকে আরবিতে আমরা বলি উরুদুত তিজারা। যে সমস্ত জিনিস আপনি বিক্রয় করার নিয়তে কিনেছেন আপনার কিন্তু সেটা থেকে জাকাত দিতে হবে। বিক্রির নিয়ত না থাকলে, বিজনেসের নিয়ত না থাকলে জাকাত দেয়া লাগে না। যেমন আপনি স্থাবর সম্পদ বাড়ানোর জন্য ফ্ল্যাট কিনেছেন, কেনার সময় আপনি এমন নিয়ত করেননি যে আপনি ভাড়া দিবেন, অথবা এমন নিয়ত করেননি যে আপনি এটা বিক্রি করবেন বেশি দাম পেলে, শুধু কিনে রেখেছেন আপনার রিয়েল এস্টেট বা স্থাবর কিছু সম্পদ বাড়ানোর জন্য, সেটার কোনো জাকাত নেই। অথবা জমি কিনে রেখেছেন, মশালাটা খুব ভালো করে বুঝতে হবে। জমি কিনে রেখেছেন কিংবা ফ্ল্যাট কিনে রেখেছেন স্থাবর সম্পত্তি বাড়ানোর জন্য, এটা দিয়ে বিজনেসও করতে চান না, এটা ভাড়াতেও খাটাতে চান না, সম্পদ এমনি পড়ে থাকবে, এটার উপর জাকাত আসে না। যদি ভাড়া খাটাতে চান ভাড়ার উপর জাকাত আসবে, যদি বিক্রি করতে চান তাহলে পুরো সম্পদের উপর জাকাত আসবে। তো তাহলে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন আপনার ব্যবসার সম্পদে কিন্তু জাকাত আসবে। সেক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেগুলো বিক্রি করার জন্য আপনি নিয়ে বসেছেন সেগুলোর হিসাবটা ওই দিন করতে হবে যেদিন আপনি জাকাতের হিসাব করবেন। কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার কোম্পানিতে যে ফিক্সড অ্যাসেট আছে এগুলো কিন্তু হিসাব করা লাগবে না। যেমন আপনার একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে যে ফিক্সড অ্যাসেট আছে, লেটস এ ফ্যাক্টরির যে জায়গার উপর ফ্যাক্টরি গড়ে তুলেছেন ওইটার হিসাব করা লাগবে না, এটা জাকাতেবল অ্যাসেট না। তারপর আপনার ফ্যাক্টরিতে যে মেশিনারিজ আছে, টেবিল চেয়ার আছে, কম্পিউটার আছে, ফ্যান আছে, এগুলো হিসাব করা লাগবে না। আপনার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বা মালামাল আনা নেওয়া করার জন্য আপনার ভ্যান গাড়ি আছে, লরি আছে, ট্রাক আছে, পিক আপ আছে, এগুলো হিসাবে আসবে না। বরং আপনার ফ্যাক্টরিতে যেটা আপনি উৎপাদন করে বিক্রি করেন ওই পণ্য কী পরিমাণ আছে, অথবা ওইটার র ম্যাটেরিয়াল কী পরিমাণ আছে, এগুলো হিসাব করতে হবে। এইভাবে ব্যবসায়ীদের হিসাবটা করে ফেলতে হয়। এবার আসেন শেয়ার বাজারে। আমাদের যে শেয়ারগুলো থাকে এগুলোও কিন্তু জাকাতেবল অ্যাসেট, এগুলোর উপর জাকাত আসে। অর্থাৎ আপনি যেদিন জাকাতের হিসেব করবেন ওই দিন আপনার শেয়ারের হিসাব করবেন। শেয়ার দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি মার্কেটে একটা নেট ভ্যালু ফিক্স করে দেওয়া হয়, পরে এটা সেকেন্ডারি মার্কেটের দাম বাড়তে থাকে, ভালো দাম পেলে অনেকে বিক্রি করে। তো যেদিন আপনি জাকাতের হিসাব করবেন ওই দিন আপনার শেয়ারের সেকেন্ডারি মার্কেটে বিক্রয়ের জন্য যদি হয় তাহলে ওই দিন যেই মূল্য বাজারে দেখাচ্ছে, মানে এখনই এই শেয়ারগুলো বিক্রি করে দিলে আপনি যত টাকা পাবেন এটা আপনাকে হিসাব করতে হবে। এটা কিন্তু জাকাতেবল অ্যাসেট, জাকাতযোগ্য সম্পদ, এটাকে আপনাকে হিসাব করতে হবে। আর কিছু কিছু শেয়ার আছে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন, বিভিন্ন কোম্পানির শেয়ার আপনি কিনেছেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, সেক্ষেত্রে আপনার যেটা হিসাব করতে হবে যে ওইখানে আপনার অ্যাকাউন্টসে বা ফিনান্স সেক্টরে জানতে হবে যে পুরো কোম্পানিতে জাকাতেবল অ্যাসেট কতটুকু আছে, কত পার্সেন্ট। বড় কোম্পানিগুলোতে জাকাতেবল অ্যাসেট কত পার্সেন্ট আছে এই হিসাবটা বের করে আপনার শেয়ারে কতটুকু জাকাতেবল অ্যাসেট পড়ে সেটা আপনাকে নোট করে নিতে হবে। এগুলোর ক্ষেত্রে যে শেয়ার বিক্রির ক্ষেত্রে, পণ্য বিক্রির ক্ষেত্রে বিক্রয় মূল্য
বাজারে নিয়ে বিক্রয় করলে আপনি যত টাকা পাবেন ওইটা ধরা হবে। যেমন আমার বোনদেরকে আমি বলি, আপনারা যখন আপনাদের নাকফুল, কানফুল কিংবা গলার যে নেকলেস আছে, হাতের চুড়ি, এই যে আপনাদের অলংকারগুলো, এগুলো আপনি যত দিয়ে কিনেছিলেন সেটা কিন্তু আপনি হিসাব করবেন না জাকাত শেয়ার করার দিন। আই রিপিট, আমি আমার প্রিয় বোনদেরকে বলছি, আপনার যে নাকের গহনা, কানের গহনা, গলার গহনা, হ্যাঁ, আপনার যে অর্নামেন্টস বা জুয়েলারিগুলো আছে, লেটসে আপনি 7 লক্ষ টাকার গহনা কিনেছিলেন গত বছর, তার মানে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। এই বছর যখন আপনি জাকাত দিবেন তখন কিন্তু এটার মূল্যমান আপনি 7 লক্ষ ধরবেন না। এই 7 লক্ষ টাকার গহনা, অর্নামেন্টসগুলো বাজারে নিয়ে বিক্রি করলে যত দাম পাবেন, মানে বিক্রয় মূল্য, সব সময় বিক্রয় মূল্যটা ধরতে হবে, ওই টাকার উপর জাকাত আসবে। যেমন আপনি যদি 7 লক্ষ টাকার জুয়েলারি কিনে থাকেন, এখানে মেকিং চার্জ বাদ দিতে হবে, কারণ এগুলো যখন কারিগররা অলংকার বা গহনা বানিয়েছে একটা মেকিং চার্জ আছে, ওইটা বাদ দিবেন। এখানে খাদ আছে, এগুলোর দাম বাদ দিতে হবে। তো সাধারণত আপনি গহনা নিয়ে যদি বাজারে বিক্রি করতে যান, তারা মূল দামের 20% কেটে রেখে দেবে, 20% বাদ দিয়ে বাকি দামটা আপনাকে দিবে। ওই দামটার 2.5% আপনি জাকাত দিবেন। প্রিয় বোনেরা, এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই পয়েন্টে আমরা জানতে পারলাম জাকাত যোগ্য সম্পদ কি কি। যে যে সম্পদগুলোর কথা আমি উল্লেখ করেছি, সাধারণত এগুলো হচ্ছে জাকাতেবল অ্যাসেট, এবং জাকাত হিসেব করার সময় এগুলোর উপর আপনাকে জাকাত দিতে হবে। এবং যেদিন আপনি জাকাত হিসেব করবেন সেদিন এগুলোর উপর আপনাকে জাকাত আদায় করে দিতে হবে। তাহলে আমরা জানলাম যে কোন কোন সম্পদের উপর জাকাত দিতে হয়। এতটুকু পর্যন্ত যে আলোচনা করেছি, এতে করে আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা যে কিভাবে আপনারা জাকাত হিসাব করবেন। খুব সহজ সোজাসাপটা নিয়ম হচ্ছে, আপনি জাকাতের হিসাবটা এইভাবে করবেন। একটু আগে আমি আপনাদেরকে জাকাতেবল অ্যাসেটের যে লিস্ট পড়ে শুনিয়েছি, মানে যে সমস্ত সম্পদে জাকাত আসে এগুলোর যে লিস্ট আপনাকে পড়ে শোনালাম, এগুলোর মূল্যমান কত, এসবগুলো আপনাকে ক্যালকুলেট করে ফেলতে হবে, হিসাব করতে হবে, তাহলে একটা বড় অ্যামাউন্ট দাঁড়াবে। লেটসে আজকে আপনি জাকাতের হিসাব করছেন, আপনি এগুলো সব যোগ দিয়ে ফেললেন। যোগ দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ঋণ আছে কিনা। যদি ঋণ থাকে, যেটা একবারে পরিশোধ করতে হবে, এই ঋণটা আপনি এখান থেকে বাদ দিবেন। আর যদি ইনস্টলমেন্টের ঋণ থাকে, অর্থাৎ কিস্তিতে পরিশোধযোগ্য, তাহলে আমরা বলেছি ম্যাক্সিমাম 12 মান্থস আপনি বাদ দিতে পারবেন, যেহেতু জাকাতের ক্যালকুলেশনটা বছর টু বছর, 12 মাসের কিস্তি বাদ দিতে পারবেন। এই দুইটা বাদ দেওয়ার পরে এরপরে যে ব্যালেন্স দাঁড়াবে, নাও দিস ব্যালেন্স অর দিস অ্যামাউন্ট ইজ দ্য ফাইনাল জাকাতেবল অ্যাসেট। ওই জাকাতেবল অ্যাসেট থেকে আপনি 2.5% হারে জাকাত দিবেন। আই রিপিট, আমি আবারও বলছি, 2.5% হারে আপনি জাকাত দিবেন। এবং অবশ্যই সেটা 1 চন্দ্র বছর অনুযায়ী হিসাব করতে হবে। যদি আপনি সোলার ইয়ার অনুযায়ী হিসাব করেন, অর্থাৎ একজন রজব মাসে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন, তার মানে এরপরের বছর রজব মাসে আপনি জাকাত দিবেন। কিন্তু আপনি রজব, মুহররম এই মাসগুলো হয়তো মুখস্থ রাখেননি বা ভালোভাবে জানেন না, আপনি সোলার ক্যালেন্ডার ফলো করেন, জানুয়ারি ফেব্রুয়ারিতে অভ্যস্ত, তাহলে সেটাও আপনি করতে পারেন যে আপনি জানুয়ারির 5 তারিখে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, এটা যদি 1 বছর থাকে, তাহলে পরের বছর জানুয়ারিতে যদি আপনি জাকাত দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আবার আপনার জাকাত 2.5% আদায় করলে হবে না। সেক্ষেত্রে আপনাকে 2.5% দিলে হচ্ছে না, আপনাকে দিতে হবে 2.58%। তখন জাকাতের পার্সেন্টেজ বেড়ে যাবে। এর কারণ হচ্ছে চান্দ্র বৎসর এটা 11 দিন কম, 354 দিনে 1 চান্দ্র বৎসর হয়ে যায়। কিন্তু সৌর বৎসর হয় 365 দিনে। জানুয়ারি ফেব্রুয়ারির ক্যালেন্ডারে 365 দিন 1 বছর হয়। তো এই যে 11 দিন বেড়ে গেল, তখন আপনার জাকাতের পার্সেন্টেজ আর 2.5% থাকবে না। এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় 2.58%। সেই জাকাতটা আপনাকে পে করতে হবে। তাহলে আশা করছি যে কিভাবে জাকাতের হিসাবটা আপনি করবেন এটাও আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন।